শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? শিল্পকথার আজকের তৃতীয় ক্লাস। সবাইকে জানাই আজকের তৃতীয় ক্লাসের শুভেচ্ছা এবং আবারও শুভ সকাল। আজকের তৃতীয় ক্লাসের টপিকগুলো হচ্ছে শিল্পের সরঙ্গ, প্রাচ্যের বিখ্যাত দুইজন চিত্রশিল্পী রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের শিল্পকর্ম ও জীবনে নিয়ে আজকের আলোচনা। আপনারা সবাই আজকে তৃতীয় ক্লাসে সংযুক্ত হবেন। পাঁচজন অলরেডি অ্যাড হয়েছে এবং দ্রুত অ্যাড হয়ে যান সকাল সকাল। আজকের তৃতীয় ক্লাস শিল্পের সরঙ্গ নিয়ে আলোচনা করব। শিল্পী অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কিছু চিত্রকর্ম এবং তাদের শিল্পশৈলীগুলো নিয়ে আলোচনা করব। আদাব, নমস্কার। জি, ভালো আছি। আপনারা ভালো আছেন? শুভ সকাল। ভারতীয় শিল্পের সরঙ্গ, এই যে ভারতীয় শিল্পের সরঙ্গ হচ্ছে আসলে সরঙ্গ জিনিসটা 6টা মূল উপাদানকে নির্দেশ করে, কিন্তু এই সরঙ্গ যেখান থেকে এসেছে টোটাল জিনিসটাই হচ্ছে ভারতীয় শিল্পের মূল সংবিধান বা কনস্টিটিউশন যেটাই বলি। তো শিল্পের মূল সংবিধানটাই হচ্ছে ভারতীয় যে গুপ্ত যুগ বা তারও আগে রচিত আমাদের শিল্প শাস্ত্রগুলো ছিল, সেই শিল্প শাস্ত্রগুলো থেকে শিল্পের যে অনেক ক্যাটাগরি গুলো রয়েছে, যেমন স্থাপত্য শিল্প, ভাস্কর্য শিল্প, চিত্রকলা, গীত, যে সঙ্গীত শিল্প, বাদ্য শিল্প, রন্ধন শিল্প, এই ধরনের মোটামুটি 64টি কলা বা শিল্প। এই শিল্পগুলোর মধ্যে পঞ্চম নম্বরে রয়েছে ভারতের চিত্রকলা বা আলেখ্য। তো এই চিত্রকলার বিষয়টা আলোচিত হয়েছে মূলত হচ্ছে ভারতীয় যে শিল্পশাস্ত্রগুলো রয়েছে, এই শিল্পশাস্ত্রগুলো কি কি সেগুলো আমরা একটু আলোচনা করব। এবং এখান থেকে আমরা ভারতীয় শিল্পের একটা পার্ট চিত্রকলা, এই চিত্রকলাটার যে নিয়ম নীতিগুলো, একটা শিল্প কিভাবে রচিত হবে, সে বিষয়গুলোই হচ্ছে এই সরঙ্গের 6টি বিশেষ বিশেষ শাখার মধ্যে আলোচনা করা হয়েছে। এটা হলো সরঙ্গ। অর্থ 6টি অঙ্গ বা, এর অর্থটি হলো 6টি অঙ্গ বা অংশ। সরঙ্গ মানে 6 অঙ্গ বা 6টি অংশ, এটাই হচ্ছে সরঙ্গের অর্থ। তো এই সরঙ্গ আমরা পাই শিল্পশাস্ত্রগুলো থেকে।
ভারতীয় যে শিল্পশাস্ত্র, শিল্প বিনির্মাণের জন্য, শিল্প নির্মাণের জন্য যে বিধি বিধান, যে কলা কৌশল বা এর টেকনিক, এটা কিভাবে নির্মিত হবে, কি কি উপাদান বৈশিষ্ট্যগুলো এর মধ্যে থাকবে, এই বিষয়াশয়গুলোই শিল্পের এই বিষয়াশয়গুলো যেখানে রচিত হয়েছিল যে গ্রন্থগুলোতে, সেগুলোই হচ্ছে শিল্পশাস্ত্র। এই শিল্পশাস্ত্রগুলো হচ্ছে নাট্যশাস্ত্র, ভরতমুনি, কামশাস্ত্র, ঋষি বাৎসায়ন, বাস্তুশাস্ত্র, তারপর হচ্ছে আরেকটা কি, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ। এটা মোটামুটি 300 BC থেকে 650 AD। এতটুকু জাস্ট নোট করেন যে আমরা সরঙ্গের যে বিষয় বস্তুগুলো পাই, শিল্প রচনার যে বিষয় বস্তুগুলো পাই, শিল্প নিয়ে যে আলোচনা, যে শাস্ত্রগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, লিখেছেন, সেগুলোর মধ্যে নাট্যশাস্ত্র, ভরতমুনির লেখা, এটা সম্ভবত এটার সময়কালটা হচ্ছে গুপ্ত যুগে, হ্যাঁ, গুপ্ত যুগে অথবা মৌর্য যুগের শেষ দিকে এই ভরতমুনির নাট্যশাস্ত্র। কামশাস্ত্র, এখানে ঋষি বাৎসায়নের কামশাস্ত্র। আর বাস্তুশাস্ত্র, এটা একটি গ্রন্থ, এবং এর সাথে বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, পুরাণ, উপনিষদ, বেদ, এগুলোই হচ্ছে ভারতীয় শিল্পশাস্ত্রের প্রাচীনতম গ্রন্থ, যেখানে শিল্প কিভাবে রচিত হবে, শিল্পের বিষয়বস্তুগুলো কি হবে, শিল্পের কলা কৌশলগুলো কি হবে, এর একটা শিল্প কখন পূর্ণাঙ্গ শিল্পে পরিণত হবে, এর মধ্যে কি কি উপাদান থাকতে হবে, এই বিষয় আশয়গুলো বিস্তারিত ভাবে এই শিল্প শাস্ত্রগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। আর আমরা এই সরঙ্গের যে সরঙ্গের, এগুলো সবগুলোর মধ্যেই শিল্পশাস্ত্রের বিষয় আশয়গুলো রয়েছে, কিন্তু সরঙ্গের যে সরঙ্গ যে বিষয়টা নিয়ে লিখিত হয়েছে, সেটা হলো যে চিত্রকলার সরঙ্গ। এটা টোটালটাই হচ্ছে জাস্ট চিত্রকলার সরঙ্গ। তো এই চিত্রকলার সরঙ্গের বিষয়টা আমরা কামশাস্ত্রের মধ্যে পাবো। এটা মোটামুটি আনুমানিক 300 BC থেকে 650 BCর মধ্যে, এটা এটির মধ্যে সময়কালের, ঠিক আছে। কামশাস্ত্র, ঋষি বাৎসায়ন, এটার 64টি কলা, আপনারা শুনেছেন কিনা, কামশাস্ত্রের 64টি কলা। এই 64টি কলা মানে এই 64টি ক্রিয়া কৌশল বা শিল্প, এর 64টার মধ্যে প্রথমটি হচ্ছে
সঙ্গীত কলা বা গীতবিদ্যা, তারপরেরটা হচ্ছে বাদ্যবিদ্যা বা বাদ্যকলা, যেটা বাদ্যযন্ত্রের মধ্যে পড়ে। তারপরেরটা হচ্ছে গীতবাদ্য, সঙ্গীত, গীতবাদ্য, গীত, আহ গীতকলা, বাদ্য হচ্ছে নৃত্য, হ্যাঁ নাট্য। আপনাদেরকে বলি রাখি, এটা লিখে রাখি। গীত, এক দুই করে লিখি, এক দুই, বাদ্য তিন হচ্ছে নৃত্য, চার হচ্ছে নাট্য, আর পাঁচ হচ্ছে চিত্র, চিত্রকলা বা আলেখ্য। ঠিক আছে, এই যে পঞ্চম কলাটা, 64 কলার মধ্যে এই পঞ্চম কলাটা, এই পঞ্চম কলাটাই 64 কলা এই কামশাস্ত্রের টোটাল কলাগুলোকে বিস্তারিত ভাবে বর্ণনা করেছে পুরোটাই সংস্কৃত ভাষায়। ঠিক আছে, তো এই 64 কলার মধ্যে পঞ্চম কলা যেটা, সেটা হচ্ছে চিত্রকলা বা আলেখ্য। এই পঞ্চম কলাটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এই চিত্রকলা বা আলেখ্যটার মধ্যেই সরঙ্গের বিস্তারিত বর্ণনা রয়েছে। আর এই বিস্তারিত বর্ণনাগুলোকে টিকা আকারে লিখেছেন যিনি, তিনি হচ্ছেন যশোধর পণ্ডিত। এই চিত্রকলা, ঠিক আছে, এখন এখানে চিত্রকলা লিখি, শুধু চিত্রকলার টিকা, টিকাকে ব্যাখ্যা করেছেন যিনি, তিনি হচ্ছেন যশোধর পণ্ডিত। এই যে পণ্ডিত যশোধর, তিনি চিত্রকলার, হ্যাঁ তিনি চিত্রকলার বিস্তারিত বিষয়গুলোকে টিকা আকারে, শ্লোক আকারে, হ্যাঁ টিকা আকারে বা শ্লোক আকারে প্রকাশ করেছেন পণ্ডিত যশোধর। এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন যে এখানে চিত্রকলা 64 কলার কত নম্বর কলা? পঞ্চম নাম্বার কলা। আর এগুলো হচ্ছে নাট্যশাস্ত্রের বিষয় আসে। হ্যাঁ, বিসি হচ্ছে বিফোর খ্রিস্ট, মানে খ্রিস্টের জন্মের আগের যে সময়কালটা, এবং এডি হচ্ছে খ্রিস্টাব্দ। হ্যাঁ, এটা হচ্ছে বিসিটা হচ্ছে আপনাদের বড় থেকে সংখ্যাটা কমে 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 জিরোতে এসে আবার 01 থেকে শুরু করে আবার বাড়তে শুরু করছে। খ্রিস্টাব্দ 600 খ্রিস্টাব্দ, 500 খ্রিস্টাব্দ, 300 খ্রিস্টাব্দ, তারপরে এইভাবে করতে করতে শেষে 70, 60, 50 এইভাবে করতে করতে 10 জিরো, জিরো থেকে খ্রিস্টের জন্ম থেকে আবার নতুন যে সাল গণনা, সেটা হচ্ছে খ্রিস্টাব্দ, সেটা হচ্ছে এডি। তো এই যশোধর পণ্ডিত এই যে চিত্রকলার সরঙ্গের শ্লোকটি দিলেন, সেই শ্লোকটা কি? এই শ্লোক আমরা এখন একটু বর্ণনা করব। এই শ্লোকটা হচ্ছে রূপভেদা, রূপভেদ প্রমা মানে ভাব লাবণ্য যোজনম, মানে ভাব লাবণ্য যোজনম, এক দুই তিন সাদৃশ্য, সাদৃশ্য ঘূর্ণিক্ষ ভঙ্গ। চিত্রম সরঙ্গকম।
এটা হলো এটার শ্লোক। মুখে বলি, এই সরঙ্গের যে শ্লোক, এই শ্লোক থেকে যে 6টি অঙ্গ, সেই শ্লোকটি হলো রূপভেদা প্রমাণানি ভাব লাবণ্য যোজনম সাদৃশ্যং বর্ণিকা ভঙ্গ ইতিচিত্র, হ্যাঁ ইতিচিত্রম সরঙ্গকম। ইতিচিত্রং অথবা চিত্রম, এটাকে চিত্রম অথবা চিত্রং বলা হয়, ঠিক আছে? চিত্রং, ইতিচিত্রং সরঙ্গকম, এই হলো শ্লোক, সংস্কৃত শ্লোক। এখান থেকে এটা হলো 1 নাম্বার, প্রমাণানি 2 নাম্বার, ভাব 3 নাম্বার, লাবণ্য যোজন হচ্ছে 4 নাম্বার, সাদৃশ্যং হচ্ছে 5 নাম্বার, বর্ণিকা ভঙ্গ হচ্ছে 6 নাম্বার। এই যে 6টি অঙ্গ, এই শ্লোকের মধ্যে 6টি অঙ্গকে তুলে ধরা হয়েছে। রূপভেদা প্রমাণানি ভাব লাবণ্য যোজনম সাদৃশ্যং বর্ণিকা ভঙ্গ ইতি চিত্রং সরঙ্গকম। পর্দাটা লাগাই দাও তো, লাইট করতেছে বোর্ডের মধ্যে। ঠিক আছে, এই 6টি অঙ্গকে এখন একটু একটু করে আলোচনা করি, ঠিক আছে? তাহলে আজকের প্রথমের যে বিষয়গুলো বলছি, আবারও আপনারা আমার কাছ থেকে শুনে শুনেও নোট করতে পারেন, আমি বলছি আপনারা শুনেন। যে রূপভেদা প্রমাণানি ভাব লাবণ্য যোজনম সাদৃশ্যং বর্ণিকা ভঙ্গ ইতিচিত্র সরঙ্গকম। তো সরঙ্গ অর্থ কি? সরঙ্গ অর্থ হলো 6টি অঙ্গ বা অংশ, এটা একটা প্রশ্ন হতে পারে। তো এর প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? বাদশায়নের কামসূত্র। হ্যাঁ, বাদশায়নের বা কামসূত্র বা কামশাস্ত্র যেটাকে বলি। তো বাদশায়নের যে কামশাস্ত্র বা কামসূত্র, এখানে যে সরঙ্গের প্রথম উল্লেখ হয়, এটা এখানে 5ম নাম্বার যে শিল্পকলা বা কলা, 64 কলার মধ্যে 5ম কলা হচ্ছে চিত্রকলা বা আলেখ্য। এখানে বাদশায়নের কামশাস্ত্রে এই 5ম কলাটি হলো চিত্রকলা। এখানেই হচ্ছে প্রথম সরঙ্গের শ্লোক বা সরঙ্গের উল্লেখ পাওয়া যায়। এটাকে সরঙ্গের টিকাগুলোকে কে বিশ্লেষণ করেছেন? পণ্ডিত যশোধর। পণ্ডিত যশোধর সরঙ্গের টিকাগুলোকে বিশ্লেষণ করেছেন। আর প্রথম তুলনামূলক আলোচনা করেছিলেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। লিখেন, প্রথম তুলনামূলক আলোচনা, সরঙ্গ বা নন্দন তত্ত্বের যে আলোচনা করতে গিয়ে সরঙ্গের বিষয়গুলোকে তুলনামূলকভাবে আলোচনা করেছেন, সেটা হচ্ছেন আমাদের বঙ্গীয় চিত্রকলার স্রষ্টা, বঙ্গীয় শিল্পকলার ধারার স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর। আর এই সরঙ্গ বা নন্দন তত্ত্বের সরঙ্গ বিষয়ক তার যে গ্রন্থ, তার যে আলোচনার গ্রন্থটা, প্রবন্ধটা, সেটার নাম হচ্ছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধ। বাগেশ্বরী শিল্প প্রবন্ধ, আবারও বলছি, বাগেশ্বরী শিল্প প্রবন্ধ। বাগেশ্বরী শিল্প প্রবন্ধে প্রথম অবনীন্দ্রনাথ ঠাকুর সরঙ্গের বিষয়ে তুলনামূলক আলোচনা করেছেন, ঠিক আছে? সরঙ্গ বিষয়ক বা ভারতীয় শিল্প শাস্ত্রের এই যে 6টি অঙ্গের বিস্তারিত আলোচনা বা বাঙালি যে লেখকের লেখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অবনীন্দ্রনাথের এই শিল্প প্রবন্ধগুলো। আর এই বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী তিনি লিখেছেন হচ্ছে 1921 সালে। 1921 সালে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী তিনি লিখেছেন। যে টপিকগুলো বললাম এগুলো লিখছি না। রূপ,
এই রূপ জিনিসটা দৃশ্যগত হতে পারে, আবার অদৃশ্যগত হতে পারে। হ্যাঁ, এই রূপ সৃষ্টি করে ভাব, আর ভাব সৃষ্টি করে হচ্ছে রূপ সৃষ্টি করে ভাব, ভাব সৃষ্টি করে রস। আর এটাই হলো রূপ সৃষ্টি করে ভাব, ভাব সৃষ্টি করে রস, এই রসই হলো শিল্পের প্রাণ। এটাই ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের শিল্পের সরঙ্গ। ঠিক আছে, এই তিনটা জিনিসের সমন্বয় না হলে সরঙ্গ পূর্ণাঙ্গতা পাবে না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা রূপ দেখি। এই যে রূপ, রূপ হচ্ছে আমাদের চেহারা, ফেস। এটা দৃশ্যগত হতে পারে, আবার অদৃশ্যগত হতে পারে। এই রূপ বলতে জাগতিক জীবনের যা কিছু দেখি সবগুলোরই অবয়ব বা আদল, সেটাই হলো রূপ। একটা মানুষের চেহারা একটা রূপ যেমন হতে পারে, একটা ঘর যখন চিত্রাঙ্কন আঁকছেন, একটা গাছ যখন আঁকছেন, একটা বিড়াল আঁকছেন, একটা গরু আঁকছেন, একটা বাঘ আঁকছেন, সবগুলোরই কিন্তু আলাদা আলাদা রূপ আছে, চেহারা আছে। তো এই যে আকৃতি বা প্রতিকৃতি যেটা আঁকছেন বা যেটারই আপনি ছবি অঙ্কন করছেন, তার যেটা বাহ্যিক চেহারা বা গঠন, এটাই হলো রূপ। এই রূপটা আপনার দৃশ্যগত হতে পারে, আপনি যা কিছু দেখছেন, আবার কিছু অদৃশ্য, অলৌকিক, স্বপ্নে যা দেখি, কিছু অদ্ভুত, এই জিনিসগুলো হয়, এইগুলো রূপের মধ্যে পড়ে। যেটা রবীন্দ্রনাথের চিত্রকর্মগুলোতে দেখবেন বাস্তবের সাথে কোনো মিল নাই, কিন্তু একটা অবয়ব আছে, একটা বোঝা আছে, একটা ভাব আছে। তো এই হলো রূপের বিষয়, যে একটা দৃশ্যগত অদৃশ্যগত। আমরা চোখ বন্ধ করে অনেক রূপ দেখতে পাই, এটা একটা রূপ। আর সেই স্বপ্নে যে রূপ দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে, কিছু জীবনের শ্রেষ্ঠ কিছু দৃশ্য যেগুলো আমরা দেখেছিলাম, যেটা যে দৃশ্যটা আমাদের মনে এখনো রয়েছে, এই ধরনের কিছু দৃশ্য, এই রূপগুলো আমাদের অদৃশ্যগত রূপ। হয়তো একবার দেখেছিলাম কিন্তু মাথায় আছে, স্মৃতিতে আছে, আমরা এখনো চোখ বন্ধ করে দেখতে পাই, সেটা একটা রূপ হতে পারে। সবচেয়ে সুন্দরী একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি, সবচেয়ে সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের ছবি দেখতে পাচ্ছি চোখ বন্ধ করলে, যাকে একবার কোথাও না কোথাও দেখেছিলাম, স্বপ্নের পুরুষ বা স্বপ্নের নারী। এই যে রূপগুলো আপনার মনের ভিতরে, অন্তরের ভিতরে, আপনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন, এটা একটা দেখা। আর একটা হচ্ছে আপনার স্বচক্ষে দেখা, আপনি স্বয়ং সরাসরি এখন যা দেখছেন সেটা, আমাকে না। ঠিক আছে, এই রূপ দৃশ্যগত অদৃশ্যগত। আর এই রূপটাই আপনার মনের ভিতরে ভাবের সৃষ্টি করে, অনুভূতি, আবেগ, এই যে সৃষ্টি করছে। বা এইটার চেহারাটা খুব সুন্দর ছিল, একটা ভালো লাগা, এই যে ভাব, এই যে অনুভূতিটা, এই ভাবটাই হচ্ছে পরবর্তীতে আপনার মনের ভিতরে একটা রসের সৃষ্টি করছে। আপনি কারো অনুরাগে বিরাগে বশীভূত হচ্ছেন, কারো প্রেমে পড়ে যাচ্ছেন, আপনার মধ্যে একটা রস সৃষ্টি হচ্ছে, আপনি আনন্দ পাচ্ছেন, মনে মনে হাসছেন। বা একটা কোনো ছবি দেখলেন, সেই ছবিটা দেখার পরে আপনার মধ্যে একটা ভাব আসলো যে ছবিটা কি কষ্টের একটা ছবি, একটা শিশুকে বা একটা যুদ্ধের ছবি, খুব একটা মর্মান্তিক দৃশ্য দেখলেন, সেটা দেখে আপনার মনের ভিতরে একটা ভাব সৃষ্টি হলো। এই ভাবটা তিন রকমের হয়: ভাব, অনুভাব, ব্যভিচারী ভাব। ঠিক আছে, এটা আরো বিস্তারিত বিষয়, ওইদিকে আমরা যাবোই না, গেলে একবারে সব এলোমেলো হয়ে যাবে। তো এই ভাব আপনার ভিতরে এক ধরনের রসের সৃষ্টি করছে। প্রথম দেখছেন আপনি চোখে, সেটা দেখে আপনার মনের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো ভাব। এই অনুভূতিটা আপনার মনের ভিতরে যে রস সৃষ্টি করছে, যদি ছবিটা ভালো হয় বা রোমান্টিক কিছু দৃশ্য হয় বা হাসির কোনো ছবি হয়, সেটা দেখে আপনি হাসছেন, আপনার ভিতরে একটা রস সৃষ্টি হলো, আপনি আনন্দ পেলেন। আর যদি কষ্টের ছবি হয়, কোনো খারাপ দৃশ্য হয়, অথবা কোনো একটা মর্মান্তিক দুঃখের দৃশ্য হয়, সেটা দেখে আপনি মর্মাহত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, সেটা আপনার মধ্যে একটা রস সৃষ্টি করছে। সেটা একটা নেগেটিভ, একটা পজিটিভ, এই বিষয়টাই। তো এই রূপ না দেখলে আপনার মধ্যে ভাব আসবে না, আর ভাব না আসলে আপনার মধ্যে রস সৃষ্টি হবে না। আর এই রসে হচ্ছে শিল্পের প্রাণ। রস না থাকলে সেই ছবিটা দেখে কেউ মজা পাবে না, কি এঁকেছে ভাল লাগছে না, কোনো বোঝা যাচ্ছে না, তার মানে আপনার মধ্যে কোনো রসের সৃষ্টি হচ্ছে না, একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম।
না প্রাণী না বা জড়বস্তু, এরকম একটা বিষয়। তাহলে একটা শিল্প তখনই সার্থক যখন সেটা দর্শকের মনে রস সৃষ্টি করতে পারে। এইটুকু একটা পয়েন্ট হতে পারে যে একটি শিল্প তখনই সার্থক যখন সেটি দর্শকের মনে রসের সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তাহলে সমস্ত কিছুর নির্যাস হচ্ছে রস। এই রস দিয়েই শিল্পের সার্থকতা। এই যে বিষয়গুলোকে বর্ণনা করলাম মাত্র, ঠিক আছে। রূপ ভাবের সৃষ্টি করে। আপনার দৃশ্যগত কোনো জিনিস দেখছেন, সেটা আপনার মধ্যে যে অনুভূতি সৃষ্টি হচ্ছে সেটা ভাব, যে আবেগ সৃষ্টি হচ্ছে সেটা ভাব। আর এই ভাব আপনার মধ্যে যে রস সৃষ্টি করছে সেটা হচ্ছে আপনি এই ছবিটা দেখে যে কষ্ট পেলেন নাকি আনন্দ পেলেন, সেটাই হচ্ছে রস। আর এই রসে হচ্ছে যে কোনো শিল্পের প্রাণ। একটা এমন ডান্স দেখলেন যেটা দেখে আপনার মনটাই খারাপ হয়ে গেল, একটা এমন শিল্পী সেটাকে পরিবেশন করলেন যেটা একটা মর্মান্তিক কোন একটা দৃশ্য বা আপনার জীবনের কোন একটা খারাপ মুহূর্তকে স্মরণ করিয়ে দিল, তাহলে আপনার মধ্যে একটা রসের সৃষ্টি হলো, যেটা সেটা হচ্ছে আপনার নেগেটিভ, আপনার মধ্যে একটা নেগেটিভ রস সৃষ্টি হলো। আর এমন ছবি দেখলেন যেটা দেখে আপনার খুব ভালো লাগলো, আপনার অনুভূতি থেকে আপনার রসের যে সৃষ্টি সেটা আপনি খুব হাসলেন, খুব আনন্দ পেলেন। সেই যে রস, আপনি যে আনন্দ পেলেন, দর্শক যে আনন্দ পেল, দর্শক যে ভাবালো, দর্শককে যে ভাবালো, সেটাই হচ্ছে রস। আর দর্শককে না ভাবাতে পারলে অথবা না হাসাতে পারলে শিল্পের সার্থকতা আসে না। তাহলে এটি হচ্ছে শিল্পের প্রাণ, এই রস। এটা আমাদের প্রথম রূপ এবং ভাবের আলোচনা গেল। আর রূপ ভাবের আলোচনা থেকেই রসের দিকে আমরা গেলাম, শিল্পের যে সার্থকতা সে বিষয়টা বললাম। তাহলে প্রথম ছিল কি রূপ ভেদা প্রমাণ আনি ভাব লাবণ্য যোজন। তাহলে ভাবের বিষয়টা ক্লিয়ার, এখন আছে প্রমাণের বিষয়টা, মাঝখানে 2 নাম্বার যেটা। প্রমাণ বলতে কি? অনুপাত বা মাপ। একটা বডি আঁকছেন বা একটা হিউম্যান পোর্ট্রেট করছেন বা একটা হিউম্যান ফিগার আঁকছেন, প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট প্রপোর্শন রয়েছে। একটা পোর্ট্রেট করলে আপনার দুটো চোখের সাথে আপনার এই নাকের অনুপাত, কপাল কতটুকু হবে, এই অংশ যতটুকু, এখান থেকে এই ব্রু থেকে আইব্রো থেকে আপনার নোজ যতটুকু, নোজ থেকে আপনার এই যে থুতনি যেটা, এটার অংশ কিন্তু সেম। তাহলে এখানে 3টা ভাগে ভাগ করা রয়েছে। তো এই যে একটা পোর্ট্রেট করেন, একটা হিউম্যান ফিগার করেন, একটা হিউম্যান ফিগার ফুল ফিগার অঙ্কন করতে গেলে আপনাকে এটাকে 8 ভাগে ভাগ করতে হবে, 7.5 অথবা 8 ভাগে ভাগ করতে হবে। তো প্রত্যেকটার যে নির্দিষ্ট একটা অনুপাত আছে, মাপ যোগ আছে, একটা যে জ্যামিতিক অথবা আপনি গাণিতিক যেটাই বলেন, একটা যে নির্দিষ্ট অনুপাত বা মাপযোগ রয়েছে ছবি অঙ্কনের ক্ষেত্রে, যেটার সমন্বয় ঠিক মতো না হলে ছবিটা ভালো আসবে না। ছবিটা আলাদা রকম একটা আহ, আলাদা রকম একটা ছবি হবে, যে সঠিক ছবিটা হবে না, সঠিক সঠিক অনুপাতটা হবে না। সেটাই হলো প্রমাণ। অর্থাৎ এটা সঠিক সঠিক চিত্র অঙ্কনের ক্ষেত্রে, সঠিক চিত্র অঙ্কন। তাহলে একটি ছবির মধ্যে যদি ছবির অনুপাতগুলো ঠিক না হয়, একটা ঘর আঁকছেন, একটা পিরামিড করছেন, সেখানেও কিন্তু অনুপাতের ব্যাপার স্যাপার রয়েছে। স্থাপত্য শিল্পের ক্ষেত্রে একটা ঘর করতে গেলে সেটার নির্দিষ্ট একটা অনুপাত রয়েছে। একটা বড় ভবন তুলবেন, সেখানে অনুপাতগুলো ঠিক না থাকলে ভবন কিন্তু উল্টে পড়ে যাবে। তো একটা পোর্ট্রেট করছেন, সেখানেও অনুপাত রয়েছে, শিল্পী সেখানেও কিন্তু অনুপাতকে বা একটার সাথে একটার প্রপোর্শন প্রপোর্শনটা ঠিক রেখে কিন্তু তিনি ছবি অঙ্কন করেন। এই প্রপোর্শনটাই হচ্ছে ছবির অনুপাত বা প্রমাণ। এখন আমাকে আপনি আঁকছেন, আমার সঠিক অনুপাতগুলো যদি ঠিক না থাকে ফেসের, আপনার ছবিতে যদি সঠিকভাবে অনুপাতগুলোকে না নিয়ে আসতে পারেন, তাহলে আমার ফেসটা আসবে না, অন্য কারো ফেস হয়ে যাবে। তাহলে একজন মানুষের পোর্ট্রেট করতে গেলে তার মুখের আদলটা গোলাকার নাকি লম্বাটে, নাকি বড় মাথা, নাকি চিকন চিকন ঠোঁট, নাকি বড় নাক, এই যে বিষয়গুলো আছে, কারো ছোট কান কারো বড় কান, এই যে একটা
নির্দিষ্ট প্রত্যেকটি আলাদা আলাদা ক্যারেক্টারের নির্দিষ্ট আলাদা আলাদা অনুপাত থাকে। সুতরাং সব অনুপাতগুলোকে একসাথে মিলিয়ে মিশিয়ে দিলে কিন্তু ভিন্ন চিত্র আসবে। প্রত্যেকটা আলাদা আলাদা চরিত্রের আলাদা আলাদা অনুপাতে সেটাকে অঙ্কন করতে হয়। আর এই অনুপাতের বিষয়টাই হচ্ছে ছবিকে সঠিকভাবে সঠিক চিত্রাঙ্কনের ক্ষেত্রে সহায়তা করে বা সঠিকভাবে উপস্থাপনের সহায়তা করে অনুপাত। তাহলে অনুপাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, যেটা চিত্রকে সঠিকভাবে উপস্থাপন বা উপস্থাপিত করতে সহায়তা করে। অনুপাতের গরমিল হলো তো ভিন্ন জিনিস হয়ে যাবে। আপনি ভ্যান গগের পোর্ট্রেট করতে গিয়ে তখন আপনার পল গগার আসবে, ঠিক আছে, অন্যান্য পোর্ট্রেটের সাথে মিলে যাবে। সুতরাং অনুপাত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রভেদ প্রমাণনে ভাব। এবার আসি লাবণ্য যোজন। লাবণ্য অর্থ সৌন্দর্য। এই যে লাবণ্য যোজন, এই জিনিসটাই হচ্ছে শিল্পটাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করে। আপনি একটা মেয়ের পোর্ট্রেট করেছেন, ঠিক আছে, একটা মেয়ের পোর্ট্রেট করেছেন, তো সব পোর্ট্রেটটাই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা মেয়ের পোর্ট্রেট হয়েছে, কিন্তু তার গালের এক জায়গায় একটা তিল দিলেন, ঠিক আছে, তার গালের এক জায়গায় একটা তিল দিলেন। এই তিল দেওয়াতে, যেটাকে বিউটি স্পট বলে, এই তিলটাই হচ্ছে তার শরীরের বা মুখের মধ্যে একটা লাবণ্য যোজন করলো। এই পোর্ট্রেটের লাবণ্য যোজন করলো হচ্ছে এই তিল গালের। লাবণ্য যোজন করছে হচ্ছে তার কপালের একটা টিপ। এইগুলো হচ্ছে এক্সট্রা বিষয়, যেটাকে শিল্পকে আরেকটু নান্দনিক বা আরেকটু সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা যে এক্সট্রা কিছু এডিশন করি তার পোর্ট্রেটের মধ্যে বা ড্রয়িং এর মধ্যে, সেটাই হচ্ছে লাবণ্য যোজন। আপনার একটা হোয়াইট কালারের ড্রেস পরে আছেন, জাস্ট ভালো লাগছে না, এই হোয়াইট কালারের ড্রেসের মধ্যে অফ হোয়াইট কালারের কিছু ডিজাইন বা একটু নকশা করা রয়েছে পুরো ড্রেসে, এটা হচ্ছে সেই ড্রেসের একটা লাবণ্য যোজন। মানে এমনি তো ড্রেস পরলেই হয়, আমার একটা শার্ট পরলেই হয়, কেন আমরা সুন্দর শার্টটাকে বেছে নিই, কেন আমরা ডিজাইন গুলো চুজ করি, এইখানেই হচ্ছে পছন্দের জায়গা বা লাবণ্য যোজনার বিষয়টা। মানে সুন্দর হলেই হয় না, একটা টিপ পরলে একটু ভালো লাগবে, কানে ঝুমকা পরলে একটু বেশি ভালো লাগবে, হাতে কিছু চুড়ি পরলে ভালো লাগে, পায়ে একটা হচ্ছে কি বলে পায়েল পরলে বা নুপুর পরলে ভালো লাগে। এই যে এডিশনাল বিষয়গুলো রয়েছে শিল্পের সাথে যেগুলো সংযোজন করা হয়, সেগুলি হচ্ছে লাবণ্য যোজন। সুতরাং শিল্পটাকে আরেকটু সৌন্দর্যমণ্ডিত করার জন্য যে বিষয় আশয়টা থাকে সেটা হচ্ছে লাবণ্য যোজনা। সৌন্দর্য সংযোগ করা, যোজন মানে হচ্ছে সংযোগ করা, যুক্ত করা, এক্সট্রা বিষয়গুলো যুক্ত করাটাই হচ্ছে লাবণ্য যোজনা। বুঝতে পেরেছেন অবশ্যই। পোর্ট্রেট কি স্যার? পোর্ট্রেট হচ্ছে প্রতিকৃতি। এই যে ফেস করেন, হাফ ছবি করেন, হ্যাঁ, একজন পূর্ণাঙ্গ মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার মেন হচ্ছে তার মুখের প্রতিকৃতি অঙ্কন, এটা হলো পোর্ট্রেট। এটা লিখে দেওয়ার তেমন কোনো কিছুই নাই, এটা লাবণ্য যোজন মানে হচ্ছে সৌন্দর্য সংযোজন করা। হ্যাঁ, লিখে দেওয়ার তেমন কিছু নেই। হোয়াইট পেনের কালিও দেখতেছি একটু কম। সৌন্দর্য সংযোজন করা, এক্সট্রা এক্সট্রা সৌন্দর্য সংযোজন করা। সৌন্দর্য সংযোজন করা, যেটা বললাম।
তাহলে লাবণ্য যোজন বিষয়টা হচ্ছে কি, একটা শিল্পকর্মের মধ্যে অ্যাডিশনাল যে বিষয়গুলো অ্যাড করলে সেটাকে আর একটু সুন্দর লাগে, আর একটু সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা যে বিষয়গুলোকে অ্যাড করে থাকি সেটাই হচ্ছে লাবণ্য যোজন। যেটা বললাম যে একটা মেয়ে এমনিতে দেখতে সুন্দর রেখেছেন, একটা টিপ দিলেন, কানে ঝুমকা দিলেন, মাথায় সিঁথিতে একটা তার টিকলি দিলেন, হ্যাঁ, তার পায়ে কিছু ঘুঙ্গুর দিলেন বা নুপুর পরিয়ে দিলেন, হাতে চুড়ি দিলেন, তার ড্রেসটাকে আরো নকশায় অলঙ্কৃত করলেন। এমনিতে সুন্দর একটা ড্রেস পরেছিল, কিন্তু আপনি ওই ড্রেসের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম খোদাই করে সূক্ষ্ম সূক্ষ্ম নকশা এঁকে দিলেন, যেটা আমরা মুঘল মিনিয়েচার পেন্টিং এ দেখেছি যে তাদের ড্রেস গুলোতে সুন্দর অলংকারিক নকশা, হ্যাঁ, সুন্দর নকশা করা, এই বিষয়গুলো যেগুলো আমাদের ভালো লাগে। এই যে ভালো লাগার বিষয়ের জন্য, আর একটু ভালো লাগার জন্য আমরা যেগুলো অ্যাড করে থাকি চিত্রের মধ্যে, সেগুলো হচ্ছে লাবণ্য যোজনা। মানে যেটা অ্যাড করলে বা সংযুক্ত করলে সৌন্দর্য বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে লাবণ্য যোজনা। লাবণ্য মানে সৌন্দর্য, যোজনা মানে যোগ করা, সৌন্দর্য যোগ করা, মানে এক্সট্রা কোনো কিছু সেটার মধ্যে সংযোগ করাটাই হচ্ছে লাবণ্য যোজনা। ভাব লাবণ্য যোজনা, সরঙ্গ, বর্ণিকা ভঙ্গ। বর্ণিকা ভঙ্গ বা বর্ণিকা ভঙ্গম, এইখানে আসি। রঙের ব্যবহার, সঠিক রং, সঠিক রং উপস্থাপন বা বর্ণের ভঙ্গিমা। ঠিক আছে, বর্ণিকা ভঙ্গম এই শব্দটির অর্থ দাঁড়ায় বর্ণের ভঙ্গিমা। মানে আপনি একটি পোর্ট্রেট আঁকছেন বা একটা ছবি অঙ্কন করছেন, সেখানে যদি আপনি সঠিকভাবে রং প্রয়োগ করতে না পারেন, তবে আপনার এই চিত্রকর্মটি বৃথা। সুতরাং একটি পোর্ট্রেটে সব কিছু করেছেন, সুন্দর করে এঁকেছেন, ভাবের সৃষ্টি করেছেন, রসের সৃষ্টি করেছেন, অত্যন্ত সুন্দর হয়েছে সব পোর্ট্রেটের পুরো ড্রয়িং সুন্দর, আপনি সুন্দর নকশা করে সেটার মধ্যে লাবণ্য সংযোজন করেছেন। কিন্তু রং যখন দেবেন, ছবিটা ড্রয়িং করার পরে সেটার মধ্যে যখন রং প্রয়োগ করবেন, তখন গিয়ে বাঁধলো বিপত্তি। আপনার রং সম্পর্কে সঠিক জ্ঞান নেই, কোথায় কোন কালারটি দিলে ভালো লাগবে সেটা আপনার ওইভাবে আপনি এটা নিয়ে দক্ষ নন, তখন কি হয়ে যাবে বুঝতে পারছেন? মানে সবই ঠিক ছিল, আপনি রান্নার সব প্রসেস ঠিক ছিল, রান্নার শেষ মুহূর্তে গিয়ে আপনি একটু হলুদ বেশি করে দিয়ে ফেলেছেন, খাবারটা তিতা লাগছে, খুব টকটকা হয়ে গেছে, খাবারটা তিতা লাগছে, দেখতেও ভালো লাগছে না। এইরকম একটা বিষয় বর্ণিকা ভঙ্গ। পুরো ড্রয়িং ভালো হয়েছে, পুরো স্থাপত্য সবকিছু ভালো হয়েছে, একটা সুন্দর বিল্ডিং, কিন্তু এমন রং দিয়েছে বিল্ডিং এ, ক্যাটকেটে একটা কালার, দেখতে বিশ্রী লাগতেছে, এরকম হয় না? এত সুন্দর বিল্ডিং, আবার কিছু কিছু বিল্ডিং খুব একটা ভালো না, কিন্তু রঙের সঠিক ব্যবহারে বিল্ডিংটা দৃষ্টিনন্দন হয়েছে। তো রং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান ছবির মধ্যে বা যে কোনো বিষয়ের মধ্যে। রং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, কারণ রং আমাদেরকে আকৃষ্ট করে। সুন্দর রঙের প্রয়োগ আমাদেরকে, যেমন ওয়াশ কালার গুলো দেখলে আমাদের মধ্যে একটা স্থির সমাহিত ভাব, নরম কমল ভাব, যেটা আমরা মুঘল মিনিয়েচারে দেখি, অবনীন্দ্রনাথের ভারত মাতায় দেখি। আবার কিছু কিছু রং রয়েছে, আপনারা পাবলো পিকাসোর যে ছবিগুলো রয়েছে সেগুলো দেখবেন, একবারে ক্যাটক্যাটা রং, কালার মেরে দিয়েছে, দেখে একবারে মাথার মধ্যে বাড়ি খাচ্ছে, চোখের মধ্যে বাড়ি খাচ্ছে, দেখেই চোখের মধ্যে ঠাস ঠাস করে লাগতেছে, এরকম একটা রং। এইরকম কিছু রং থাকে, কিছু কালার থাকে আমাদের দেখলে পছন্দ হয়। তাহলে ছবির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্ণ বা রঙের সঠিক ব্যবহার। এই রঙের সঠিক ব্যবহারটাই তুলে ধরে সরঙ্গের বর্ণিকা ভঙ্গম। ঠিক আছে, রঙের ব্যবহার, রঙের সঠিক উপস্থাপন বা বর্ণের ভঙ্গিমা, এটাই হচ্ছে বর্ণিকা ভঙ্গমের বিষয়। আর এতক্ষণ যে বিষয়গুলো আপনাদের সামনে একটু বর্ণনা করলাম, এটাই হচ্ছে বর্ণিকা ভঙ্গের মূল বিষয়।
তাহলে আমাদের সরঙ্গের বিষয়গুলো কি কি ছিল? প্রথমে আলোচনা করলাম ভাব, রূপভেদ, রূপভেদ মানে রূপের ভেদাভেদ, চেহারার ভিন্নতা, উপভেদ প্রমাণানি, প্রমাণ বা অনুপাত, ভাব, ভাব মানে হচ্ছে আপনার মধ্যে যে আবেগ অনুভূতির এগুলোর প্রকাশ ছবির মধ্যে করতে হবে। ছবির মধ্যে ভাব না আসলে ছবি সার্থক হবে না। রূপভেদ প্রমাণানি ভাব, লাবণ্য যোজনম, লাবণ্য যোজনম লাবণ্য মানে হচ্ছে সৌন্দর্য সংযুক্ত করা ছবির মধ্যে, এটাকে আরেকটু সুন্দর করার জন্য। সাদৃশ্যং মানে হচ্ছে মিল। সাদৃশ্যং বলেছে কি? যদি না বলে থাকে তাহলে একটু বলে রাখি। সাদৃশ্যং, সাদৃশ্য বা সাদৃশ্যম এর অর্থ হচ্ছে মিল, মানে চিত্রের সাথে সাদৃশ্য অর্থ হচ্ছে মিল বা সাদৃশ্য। তো আপনি যে চিত্রকর্মটি করেছেন সেটার সাথে, মানে একটি গরুর ছবি এঁকেছেন কিন্তু ছবি দেখে মনে হচ্ছে না যে এটা গরু, মানে বিষয়বস্তুর সাথে ছবির যখন মিল থাকবে তখন হচ্ছে সাদৃশ্য হবে। আপনি আমাকে এঁকেছেন কিন্তু ছবি হয়ে গেছে হাবিব স্যারের মতো, তাহলে তো হলো না। তো যখন সুজন টিচারকে আঁকা হবে তখন যেন সুজন টিচারই মনে হয়, আর যখন হাবিব টিচারকে আঁকবেন তখন যেন হাবিব টিচার মনে হয়। তো এইরকম বিষয়টা, যখন আপনি একটা হাতি আঁকছেন সেটা যেন হাতি হয়, সেটা যেন ঘোড়ার মতো না হয়, এবং সেটা ছোট হাতি হলে ছোট হাতি, বড় হাতি হলে বড় হাতি। তো প্রত্যেকটা পার্ট যেহেতু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, সুতরাং প্রত্যেকটা বিষয়বস্তুকে আঁকতে হলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মানে যাকে আঁকছেন তার সাথে সাদৃশ্য থাকতে হবে। সাদৃশ্য না থাকলে কিন্তু হবে না। আপনি রবি ঠাকুরকে আঁকতে গিয়ে আপনি যদি লিওনার্দোকে এঁকে ফেলেন যে দুজনের তো গাল ভরা দাড়ি ছিল, বড় বড় চুল ছিল, তাহলে কিন্তু হবে না। তো এই হলো বিষয়। রবি ঠাকুরকে আঁকতে গেলে রবি ঠাকুর যেন হয়, যেন অবনীন্দ্র না হয়, যেন গুগেনেন্দ্র না হয়, যেন আবার লিওনার্দো না হয়। তাহলে রবি ঠাকুরকে আঁকবো, রবি ঠাকুর হবে। বিষয়বস্তুর সাথে শিল্পের মিল, চিত্রকর্মের মিল, এটাই হলো সাদৃশ্য। ঠিক আছে? মিল বা চিত্রের সাথে বিষয়ের মিল, বিষয়বস্তুর মিল, এটা হলো সাদৃশ্য। তাহলে প্রথমে পাচ্ছি আমরা হচ্ছে রূপ বা চেহারা বা আদল, তারপরে হচ্ছে পাচ্ছি প্রমাণ বা অনুপাত, সঠিক অনুপাতে উপস্থাপন করতে হবে। তারপর পাচ্ছি ভাব, মানে ছবির মধ্যে ভাব নিয়ে আসতে হবে, আবেগ নিয়ে আসতে হবে। আপনি যেটা আঁকছেন সেটার পরিপুষ্টির ভাব, হাসি মাখা মুখ আঁকছেন নাকি কষ্টের মুখ আঁকছেন, সেই ছবিটাকে ভাব প্রকাশ করতে সমর্থ হলো নাকি হলো না। তারপরে আসে হচ্ছে লাবণ্য যোজন করতে হবে, সেটার মধ্যে সৌন্দর্য অ্যাড করতে হবে, আর সাদৃশ্য থাকতে হবে, এবং বর্ণিকা ভগবানের রঙের সঠিক ব্যবহারটা করতে হবে। এই সবগুলোই হচ্ছে সরঙ্গের বিষয়বস্তু। সরঙ্গে বা 6টি অঙ্গের বিষয়বস্তু। এই 6টি অঙ্গ বা সরঙ্গের একটি কোনো ঘাটতি থাকলে সঠিকভাবে ছবিটা উপস্থাপিত হবে না। তাহলে এটার 6টি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ। 61, মৃত্যু 1941। রবীন্দ্রনাথ 1861 সালে জন্ম, 1941 সালে মৃত্যু। এই 80 বছরের জীবনে তিনি ছিলেন একজন মহামানব।
তিনি অসংখ্য আহ, বই পুস্তক লিখেছেন, যেটা হচ্ছে তার শিল্প বা এটা সাহিত্যের ক্ষেত্রে তার অবদান বিস্তৃত। তার যে অবদান চিত্রশিল্পী হিসেবে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে তেমনটা চিনি না। রবীন্দ্রনাথ চিত্রশিল্পী হিসেবে আমাদের কাছে ততটা পরিচিত নয়, কারণ তার চিত্রকর্ম আমাদের জন্য ছিল না। তিনি নিজেই বলেছিলেন যে আমার কবিতাগুলো বঙ্গদেশের জন্য, আর আমার এই চিত্রগুলো বা ছবি অঙ্কন যেগুলো তিনি করেছেন এগুলো দিয়ে দিলাম পাশ্চাত্যের জন্য বা পশ্চিমাদের জন্য বা ইউরোপীয়দের জন্য। তো সুতরাং তার চিত্রকর্মের তেমন প্রদর্শনী আমাদের এখানে হয়নি। আমরা এই রবি ঠাকুরের চিত্রকর্ম, তিনি যে একজন চিত্রশিল্পী ছিলেন, এটা আমাদের কাছে অতটা বা ততটা ক্লিয়ার নয় যতটা ইউরোপ মহাদেশে তার চিত্রশিল্পী হিসেবে খ্যাতি রয়েছে। কুরেবি কুরেবি আর রক্তকরবী, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার প্রথম পাণ্ডুলিপি চিত্রণ এটা কুরেবি এবং রক্তকরবী এই দুটি গ্রন্থে তার প্রথম চিত্র অঙ্কন শুরু হয়। কাটাকুটি কাটাকুটির মাধ্যমে, ঠিক আছে, তিনি লিখছেন। লিখতে গিয়ে ভুল হলো, প্রথম প্রথম ভাবনাতেই তিনি লিখে ফেললেন, কিন্তু শেষে সাজাতে গিয়ে না, এই লেখাটা মনে হয় ভুল ছিল। তখন তিনি কি করলেন, ওই জায়গাটা কেটে দিলেন। এই কেটে দেওয়ার ফলে ওই জায়গাটা কি হলো, খাতার মধ্যে একটা যে শ্রী ছিল বা সৌন্দর্য ছিল সেটা নষ্ট হয়ে গেল না। বেশি কাটাকাটি করলে খাতা দেখতে খারাপ লাগে। তো ওই কাটাকুটি অংশটুকু তিনি কি করতেন, কেটে 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 ওইখানে তিনি একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করতেন। তো এই যে পাণ্ডুলিপির প্রথম কাটাকুটির মাধ্যমে তার চিত্র অঙ্কনের শুরু হয়। নিজের মনের অজান্তে তিনি কাটাকাটি করতে 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 কি করছেন, কি আঁকছেন তিনি নিজেই জানেন না। এটা হলো সব থেকে বড় বিষয়। আর ষাট ঊর্ধ্ব, তার বয়স যখন 60-এর উপরে, 60 থেকে 61, 62, 63 এই দিকে, মানে 60-এর ঊর্ধ্বে, তখন তার এই ছবি অঙ্কনের নেশা তাকে পেয়ে বসলো। ঠিক আছে, তাহলে তার চিত্রাঙ্কনটা শুরু হয় 60-এর দশকে, সরি 60-এর দশকে না, 60-এর ঊর্ধ্বে, মানে 60 যখন বয়স তার, তার বয়স যখন 60 পেরিয়ে যাচ্ছে এই সময় থেকে শুরু হয়। এবং জীবনের শেষ পর্যন্ত তিনি ছবি আঁকা ছবি এঁকেছিলেন মোটামুটি 60-এর ঊর্ধ্বে যখন তার বয়স, তখন থেকে তার চিত্রাঙ্কন শুরু হয়। অনুপ্রেরণা কে ছিলেন জানেন? আর্জেন্টিনার এক নাগরিক নারী, অকম্পে, ভিক্টোরিয়া অকম্পে। অকম্পে নাকি ও, অকম্পো, অকম্পো বা ওকাম্পো, ভিক্টোরিয়া অকাম্পো অথবা অকম্পো, ও কাম্পো, ও কয়েকের কা, ময় পয়যুক্ত। এই ভিক্টোরিয়া অকাম্পো একজন আর্জেন্টিনার নারী লেখক। সেই সময়ে
আহ, এই ভিক্টোরিয়া ওকাম্পো সব থেকে বেশি উৎসাহিত বা অনুপ্রাণিত করেছিল, এবং অকাম্পোর সহযোগিতায় পরবর্তীতে 1930 সালে প্রথম প্রদর্শনী হয় প্যারিসে। প্রথম প্রদর্শনী হয়েছিল প্যারিসে 1930 সালে। রবীন্দ্রনাথের চিত্রকর্মগুলো নিয়ে প্যারিসে প্রথম প্রদর্শনী হয়েছিল 1930 সালে। ঠিক আছে। এখানে যা লিখছি প্রত্যেকটি কিন্তু প্রশ্নের আকারে থাকতে পারে, যেহেতু নৈবেত্তিক প্রশ্ন থাকবে, একটু আপনারা সতর্ক হবেন। এবং যা বলছি প্রায় সবই গুরুত্বপূর্ণ কথাবার্তা, একটু ভালো মতো শোনার চেষ্টা করেন। প্রায় 2500 2500 চিত্র, প্রায় 2500 চিত্র অঙ্কন করেন। ঠিক আছে, প্রায় তিনি 2500 চিত্র অঙ্কন করেছিলেন। আর এগুলোকে বলা হয় ম্যাক্সিমাম ডুডলস। এগুলোকে ডুডলস বলা হয়। হিজিবিজি করে কাটাকুটির মধ্যে তিনি ছবি আঁকছেন, এগুলোকে ডুডলস বলা হচ্ছে। এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কিন্তু, জীব, জড়, জড় জীব এবং জীব জড়, আবার পোর্ট্রেট, আবার কিছু দৃশ্য, আবার কিছু স্বপ্নে দেখা অদ্ভুত কিছু প্রাণী, অদ্ভুত কিছু দৃশ্যের মতো ছবি অঙ্কিত হয়েছিল। কাল্পনিক সিরিজ। প্রবাবল অ্যানিমাল, সম্ভাব্য প্রাণী। প্রাণী নয়, আবার জড়বস্তুও নয়, আবার প্রাণীর মতো, এই রকম চিত্রকর্ম। কাটাকুটি করতে 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 এমন হয় না, আমি ফোনে কথা বলছি একজনের সাথে, হ্যাঁ হ্যালো, কথা বলতে বলতে আমি কথা বলছি এবং খাতার মধ্যে আমার সামনে খাতা কলম আছে, আমি হিজিবিজি করে কি আছি নিজে জানি না, কাটাকুটি করছি, এরকম করে লাইন করছি। হ্যাঁ, কথা বলা শেষ, দেখি যে খাতার মধ্যে হ্যাঁ কি সব হিজিবিজি করে এঁকেছি। এইটাই হলো অন্যমনস্ক হয়ে, আপনি কি আঁকছেন আপনি নিজে জানেন না, অন্যমনস্ক হয়ে যে আঁকার যে বিষয়গুলো, সেটাই করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কিছু কিছু রিলস দেখি মাঝে মধ্যে, যে তার এক গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে ফোনে, হ্যাঁ কথা বলতে বলতে অনেক সময় নিয়ে কথা বলতেছে, তো একটা করে ইট সরাতে 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 দেখা গেল পুরো ইট সরাই ফেলছে। হ্যাঁ, একটু করে গর্ত করতে করতে পুরো একটা পুরো পুকুর করে ফেলছে। হ্যাঁ, এইরকম যে বিষয়টা, সে নিজের মনের অজান্তে যে বিষয়গুলো করে থাকে, সেম বিষয়টাই হচ্ছে রবীন্দ্রনাথ করেছিল। কথা বলতে বলতে বা যে আমরা করে থাকি এই রকমই, তিনি তার মনের অজান্তে কাটাকুটি করতে 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 অদ্ভুত কিছু অ্যানিমালস, কিছু জড়বস্তু, কিছু মানে এমন চিত্রগুলো করেছিল যে জায়গাটাকে কভার করেছে ঠিক, কিন্তু আসলে সেটা জীবের মতো, অদ্ভুত দানবের মতো, প্রাগৈতিহাসিক জীবের মতো, এরকম বিষয় আছে। মানে ক্লিয়ার না জিনিসটা, এক কথায় তিনি নিজেও জানতেন না যে তিনি কি আঁকছেন বা এটা আসলে কি হয়েছে। এটা একটা প্রাণী, এটা একটা জড়বস্তু, এটা একটা দৃশ্য, না কিছুই না, এইরকম একটা বিষয়।
আর এই বিষয়গুলোকে বলা হতো যে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত কাল্পনিক সিরিজ, যেটা এটাকে বলা হয় প্রবাবেল অ্যানিমাল। বিখ্যাত কাল্পনিক সিরিজটাকে বলা হয় প্রবাবেল অ্যানিমাল। ঠিক আছে, এখানে থাকতো হচ্ছে এক্সপ্রেশন, অভিব্যক্তি, এক্সপ্রেশন বা অভিব্যক্তি, বিমূর্ততা, অ্যাবস্ট্রাক্ট যেটা বলি, বিমূর্ততা। তার ছবির বিষয়বস্তু ছিল এক্সপ্রেশন বা অনুভূতি। অনুভূতির প্রকাশ হচ্ছে, মনে হচ্ছে ভয়ানক একটা দানবের মতো ছবি এঁকেছেন। এবং আরেকটি ছিল তার বিষয়বস্তুর মধ্যে, তার ছবির বৈশিষ্ট্যের মধ্যে ছিল বিমূর্ততা। ছবিগুলো বিমূর্ত হতো, না পোর্ট্রেট, না ফিগার, না জড়বস্তু, না জীব, এইরকম একটা বিষয়। তাহলে রবীন্দ্রনাথের প্রায় ২৫০০-এর মতো চিত্রকর্ম, এগুলোকে ডুডলস বলা হয়। কাল্পনিক সিরিজের মধ্যে তার ছিল প্রবাবেল অ্যানিমাল। আর তার ছবির বিষয়বস্তুগুলোর যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো হচ্ছে এক্সপ্রেশন বা অনুভূতি বা আর বিমূর্ততা ছিল। আর এই বিষয়গুলোকে তিনি আবেগ, কাল্পনিকতা, আবেগ ছিল, কাল্পনিকতা ছিল, অদ্ভুত, স্বপ্নে দেখা অদ্ভুত প্রাণীর মতো, অদ্ভুত কিছু দৃশ্যের মতো, এই বিষয়গুলোই তিনি এঁকেছিলেন। এবং আমাদের প্রাচ্যের নন্দলাল ও অবন ঠাকুর এই দুইজন মানুষ তাকে মোটামুটি অনুপ্রেরণা দিয়েছিল আমাদের প্রাচ্যের মধ্যে, মানে আমাদের ইন্ডিয়ান বা ভারতীয় যে মানুষজন ছিলেন তাদের মধ্যে এই দুজন মানুষ, নন্দলাল এবং অবনীন্দ্রনাথ বা অবন ঠাকুর, যাকে আরেকভাবে বলা হয়, তারা তার এই চিত্রকর্মের অনুপ্রেরণা ছিল। ঠিক আছে, এই ছবিগুলো বর্তমানে শান্তিনিকেতনে রয়েছে। এই ছবিগুলো বর্তমানে শান্তিনিকেতনে রয়েছে। ঠিক আছে, এই ছবিগুলো বর্তমানে শান্তিনিকেতনে রয়েছে। প্রথম তার ছবির প্রদর্শনী হয়েছিল প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। এবং এখানে ভিক্টোরিয়া অকাম্পো বা অকম্পো তার অনুপ্রেরণায় প্যারিসে 1930 সালে এটা প্রদর্শনী হয়েছিল। এখন আসি আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে।
জন্ম তার 1871 সালে। ঠিক আছে। এই শিল্পী প্রথম শিক্ষক ছিলেন হিলার্দি হিলার্ডি। ইনি ছিলেন ইতালীয় এবং CL পামার ইনি ছিলেন ইংল্যান্ডীয়। ঠিক আছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের দুইজন পাশ্চাত্য শিল্পগুরু বা তিনি যাদের কাছে শিখেছেন, ড্রয়িং শিখেছেন, তারা হচ্ছেন একজন ঘিলার্দি ইতালীয়, একজন পামার বা CL পামার বলা হয়, তিনি হচ্ছেন ইংল্যান্ডের মানুষ। আর এদের মধ্যে ঘিলার্দির কাছে তিনি শিখেছেন কি জল রং, তিনি শিখেছেন প্যাস্টেল, তিনি শিখেছেন এখানে ড্রয়িং। আর CL পামারের কাছে তিনি শিখেছেন হচ্ছে তেল রং এবং ফিগার কম্পোজিশন, ফিগার বা অ্যানাটমি। ঠিক আছে। প্রশ্ন থাকতে পারে যে তিনি কার কাছে কোনটা শিখেছেন, তাহলে পামারের কাছে শিখলেন তিনি কি তেল রং শিখলেন, আর ঘিলার্দি শিখালেন তাকে জল রং, প্যাস্টেল কালার, ড্রয়িং। আর তার আরেকজন শিক্ষক ছিলেন টাইটান, টাইটান বলা হয় তাকে, তিনি হচ্ছেন জাপানি। ঠিক আছে। তার কাছে তিনি শিখলেন জল রঙের ওয়াশ। যদিও অলরেডি জল রঙের ওয়াশ, জল রং এই বিষয়গুলো তিনি ঘিলার্দির কাছে শিখেছেন, কিন্তু জাপানি শিল্পী টাইটান আসলে অ্যাকচুয়ালি হচ্ছে সেই সময়ে ভারতে ইংরেজদের প্রভাব। ঠিক আছে। ইংরেজদের প্রভাবে ভারতবর্ষ বা দক্ষিণ এশিয়ার দেশগুলো অলরেডি ইংরেজদের বা ইউরোপিয়ানদের উপনিবেশে পরিণত হয়েছিল। তো জাপান সে সময় সেখানে প্রভাব বিস্তার করার জন্য বা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করার জন্য, সেটা সাহিত্যিক দিক থেকে হোক বা আমাদের সাংস্কৃতিক দিক থেকে হোক, তো তিনি এই একত্রিত করার উদ্দেশ্যেই জাপানি শিল্পীরা সে সময় কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার ভারতে বা কলকাতা পোর্টে এসেছিলেন। তো কলকাতার সে সময় সম্ভ্রান্ত পরিবার হিসেবে কিন্তু আমাদের এই ঠাকুর পরিবার কিন্তু সেই সময় সম্ভ্রান্ত পরিবার, এবং এই ঠাকুর পরিবারই একটি মাত্র পরিবার যে পরিবার ভারতীয় শিল্পকলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, স্পেশালি সাহিত্য, চিত্রকলায়, নাট্য, সঙ্গীতে। ঠিক আছে। তো এই জাপানি শিল্পীরা এই ঠাকুর পরিবারকে বেছে নিল সংগঠন তৈরি করার জন্য, যে আমরা দক্ষিণ এশিয়ার নিজস্ব কিছু ট্র্যাডিশন তৈরি করি। আমাদের জল রঙের আমাদের যে নিজস্ব ট্র্যাডিশন, ওয়াশ টেকনিক গুলো যেটা অলরেডি জাপানে চলছে, আমাদের স্থানীয় ভারতের যে ট্র্যাডিশন, অজন্তার শৈলী, যে বুদ্ধ শিল্পকলা, এই যে আমাদের নিজস্ব শৈলীর প্রতি আকর্ষণ তৈরি করা এবং একত্রিত করাকে সমন্বয় করার জন্যই কিন্তু এই টাইটান এসেছিলেন। এবং এই টাইটান জল রঙের ওয়াশ, জাপানি টেকনিক বা জাপানি কৌশলগুলো শেখালেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে। অবনীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনেই শিক্ষার্থী সুলভ মন নিয়ে চলেছেন। ঠিক আছে। শেখার জন্য। না না না, গিলানি না, গিলার্দি। হ্যাঁ, রবীন্দ্রনাথ বর্ণাঢ্য ছিলেন। ঠিক আছে। রবীন্দ্রনাথ বর্ণাঢ্য ছিলেন, রবীন্দ্রনাথ। আর আমরা এখন অবনীন্দ্রনাথ সম্পর্কে পড়ছি।
অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে সম্পন্ন করতে পারেনি, এটা ঠাকুর পরিবারের একটা ট্র্যাডিশনই হয়ে গিয়েছিল যে ওরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে মানে একটা স্কুলে ভর্তি হলাম, ক্লাস 1 2 3 4 5 পাস করে বেরিয়ে গেলাম, আবার 6 7 8 পড়লাম, এইরকম ধারাবাহিক প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা অভ্যস্ত ছিলেন না। তারা পারিবারিক ভাবে শিক্ষাগুরু দ্বারা শিক্ষিত হতেন এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস মানে এরা শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করেছেন। এরা একজনই ছবি এঁকেছেন, একজনই আবার সাহিত্যকর্ম রচনা করেছেন, গান গেয়েছেন, তারা নাটক করেছেন, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করেছেন। মোট কথা হচ্ছে টাকা পয়সা থাকলে যা হয়। তো এইরকম এই পরিবারটি প্রাতিষ্ঠানিক শিক্ষা এই পরিবারের কেউ সেভাবে সম্পন্ন করতে পারেননি, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর সেও পারেনি। তো এই হলো বিষয়, তিনি শিল্প কিন্তু পারিবারিক ভাবে ছবি অঙ্কনের প্রতি তার একটা ঝোঁক ছিল, কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা একজন শিল্পী ছিলেন। ওই তাদের বাবার কাছ থেকেই তার অনুপ্রেরণা। ঠিক আছে, পারিবারিক ভাবে শিল্প চর্চার প্রতি তার একটা আগ্রহ ছিল। এখন আসি অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শিল্পকর্মগুলো নিয়ে আলোচনা করি। বিখ্যাত শিল্পগুলো কি কি তার? ভারত মাতা, এটা 1905-এ আঁকা। অন্তিম সজ্জায় শাহজাহান। ভারত মাতা অন্তিম সজ্জায় গণেশ জননী, অমর খৈয়ামের রুবাইয়াত। বুদ্ধ সুজাতা, অভিসারী। আরেকটা ছিল আরব্য রজনী সিরিজ। আরব্য রজনী, ভারত মাতা অন্তিম সজ্জায় শাহজাহান, এটা মুঘল মিনিচারের ট্র্যাডিশন। মুঘল মিনিচার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনে তিনি এটা করেছেন। মূলত হচ্ছে তিনি পাশ্চাত্য শিক্ষায়, ইউরোপীয় শিক্ষা শিক্ষিত হলেও ওয়েল কালার, জল রং, প্যাস্টেল কালার, অ্যাক্রিলিক কালার এগুলো শিখলেও কিন্তু তিনি সেটাকে তার জীবনে প্রয়োগ করলেন না। তিনি ব্যাক করলেন, রিভার্স ব্যাক করলেন তার প্রাচ্য ধারায়, তার অজন্তায়, তার মুঘল মিনিয়েচারে, তার রাজপুত ট্র্যাডিশনে স্থানীয় ভারতীয় শৈলীগুলোকে তিনি আত্মস্থ করে অঙ্কন শুরু করলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, কৃষ্ণলীলা সিরিজ, কৃষ্ণলীলা, এই কৃষ্ণলীলা বা বৈষ্ণব পদাবলী, হ্যাঁ, বৈষ্ণব পদাবলী কৃষ্ণের বিভিন্ন লীলা সিরিজ গুলো, এইগুলো দিয়ে তার প্রথম চিত্রাঙ্কন শুরু হয়। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চিত্রাঙ্কনের ধারার শুরুটাই হয়েছিল কৃষ্ণ লীলা সিরিজ, মানে আমাদের ইন্ডিয়ান কালচার ভিত্তিক। আর এটা উপদেশ দিয়েছিলেন রবীন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথ হচ্ছে কাকা ভাতিজা, এদের রিলেশন। অবনীন্দ্রনাথ, যাকে নিয়ে আলোচনা করছি, অবনীন্দ্র হচ্ছে রবীন্দ্রনাথের ভাতিজা বা ভ্রাতৃষ্পুত্র, ঠিক আছে, ভ্রাতৃপুত্র। তো এই পদাবলী, বৈষ্ণব পদাবলী বা কৃষ্ণলীলা তার প্রথম চিত্রাঙ্কন। তারপর ভারত মাতা এঁকেছেন, অন্তিম সজ্জা শাহজাহান এঁকেছেন, গণেশ জননী এঁকেছেন,
এগুলো অনেকগুলো বিস্তারিত বই আছে, আপনারা দেখবেন। অমর খৈয়ামের বই রুবাইয়াত, এটা জাপানি প্রভাব, জাপানি প্রভাব। যখন টাইকান, টাইকান নাকি টাইকান যখন এসেছিলেন, তিনি যখন জাপানি ট্রেডিশন নিয়ে আসলেন টাইকান, তো টাইকানের কাছ থেকে শেখা জাপানি প্রভাব বা জাপানি ওয়াশ টেকনিক যেটা শিখলেন তিনি নতুন করে, তো এই টাইকানের কাছ থেকে শেখার পর তার মধ্যে জাপানি প্রভাব ঢুকলো, মানে জাপানি ড্রয়িং এর যে ধারা, এটার সাথে তিনি এটা তার শিক্ষার সাথে অ্যাড করলেন, এবং পরবর্তীতে অমর খৈয়ামের রুবাইয়াত যেটা আঁকলেন, এটা একটা অন্যতম বিখ্যাত চিত্রকর্ম। সেখানে তিনি জাপানি ট্র্যাডিশন বা জাপানি প্রভাবে এই অমর খৈয়ামের বই রুবাইয়াত এঁকেছিলেন। ঠিক আছে, এই ছবিটা, এই ছবিটা আরব্য রজনী সিরিজ, এটা অনেকগুলো ছবির একটা সিরিজ তিনি রেখেছিলেন, অ্যারাবিয়ান নাইটস বলা হয়। আর এই তো, আর একটি অন্যতম বিখ্যাত হচ্ছে শেষ যাত্রা। ঠিক আছে, শেষ যাত্রা, এটা মোটামুটি 1913 সালের দিকে। আর তার জীবনের গুরুত্বপূর্ণ চিত্রগুলো এঁকেছেন। আচ্ছা, আমি এরপরে এগুলো লেখা হয়ে গেলে মিশিয়ে দেবো। বলে বলে দেই, আপনারা লিখেন যে তার জীবনের গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো তিনি সৃষ্টি করেছিলেন হচ্ছে এটা বিংশ শতাব্দীর শুরু, মানে 1900 সাল থেকে 1901, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1900 সাল থেকে শুরু করে 1901, 2, 3, 4, 5, 6 এই শুরুর দিকে, মানে টোটালি 1900 থেকে 1902, 3, 4, 5 এর মধ্যে, এই শুরুর দিকের সময়টাতে তিনি তার জীবনে গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো করেছেন। ঠিক আছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত মাতা। এখানে একজন নারীর দণ্ডায়মান রয়েছেন, পুরোটা ওয়াশ কালারে, বারবার ওয়াশ দেওয়ার ফলে তার ছবির মধ্যে একটা ইলিউশন সৃষ্টি হতো, ত্রিমাত্রিকতা চলে আসতো ছবির মধ্যে, একটা যেটা আমরা স্ফুমাতো দেখতে পাই হচ্ছে আপনার মোনালিসার মধ্যে, এটা যে দূরের জিনিসটা ঝাপসা হয়ে যাওয়া। বারবার ওয়াশ দিতেন তিনি, ওয়াটার কালারের ওয়াশ। একবার কালার লাগানোর পর সেটাকে আবার পানির মধ্যে চুবাই রাখতেন, ব্রাশ দিয়ে এরকম করে ধুয়ে ফেলতেন কালার গুলো, কিন্তু তারপরেও যে কালারটা থেকে যায়, ওই কালারটা একটু শুকিয়ে গেল, আবার কালার লেপলেন, তারপরে আবার সেটাকে ব্রাশ দিয়ে পানির মধ্যে দিয়ে ফেললেন। এইভাবে 3বার 4বার পর্যন্ত যখন তিনি ওয়াশ দিতেন, তখন ওই সাইডের বর্ডারের, ছবির যে ফিগারের বর্ডারের ধারে ধারে এক ধরনের ইলুশন সৃষ্টি হতো, বা এক ধরনের আলো ছায়ার সৃষ্টি হতো। এই যে অজান্তেই আলো ছায়াটা চলে আসতো ওয়াশ দেওয়ার ফলে। তো এটাই হচ্ছে তার একটা টেকনিক ছিল, এটা ভারত মাতায় রয়েছে। এবং এখানে যে নারী ফিগারটি রয়েছে, তার নিচে একটু হোয়াইট কালার, মানে কালারের মধ্যে ফ্যাকাশে বা কি বলে এটাকে, সাদা সাদা ভাবগুলো বা কালার খুব কম লেগেছে, এই ধরনের ভাবগুলো থাকার কারণে ছবিটাকে একটু আধ্যাত্মিকতা বা ছবির মধ্যে এক ধরনের স্বর্গীয় ভাব চলে আসতো। কোনো ভর ছিল না ছবির মধ্যে, কোনো ওজন ছিল না। হ্যাঁ, মনে হচ্ছে শূন্যে ভেসে আছে, আধ্যাত্মিকতার বিষয়টা ছিল। এই হলো তার ছবির গুলোর বিষয়বস্তু এবং তার ছবির ক্যারেক্টার গুলো। শেষ যাত্রা অবনীন্দ্রনাথের একটি শিল্পকর্ম। এখানে একটা উট, পিছনে লাল ব্যাকগ্রাউন্ড, তার মানে সময় শেষ, সন্ধ্যা হয়ে আসছে, গোধূলি বেলা, কিন্তু উট মুখ থুবড়ে পড়ে আছে মরুভূমির বালুর মধ্যে, উঠতে পারছে না, এদিক সময়ও শেষ, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ, কিন্তু উঠতে পারছে না, তার পিঠে থাকা ভারের কারণে, মানে তার পিঠে থাকা যে বোঝা, এই বোঝার ওজন বা ভারের কারণে উঠে দাঁড়াতে পারছে না। এইরকম একটা ছবি, এদিকে আবার সন্ধ্যা হয়ে আসছে। এই ছবিগুলো তার জীবনের আহ
শেষ যাত্রার ছবিটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কারণ এই শেষ যাত্রার ছবিগুলোর যখন প্রদর্শনী হচ্ছিল লর্ড কার্জনের দরবারে, এটা দিল্লিতে, সেই সময়ে ইউরোপ ইংল্যান্ড থেকে রানী তার একটি অভিষেকের রানীর অভিষেকের সুবর্ণ জয়ন্তী, না না না, রজ জয়ন্তী, এরকম একটা জয়ন্তী পালনের জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন। তো ব্রিটিশ রানী তার গ্যালারি বা তার প্রদর্শনী যখন হচ্ছিল দিল্লিতে, এই প্রদর্শনী দর্শন করে যান এবং এই প্রদর্শনীতে তার শেষ যাত্রার ছবিটি ছিল। আচ্ছা, ই বি হ্যাভেল, হ্যাভেল অথবা হ্যাভেল। আচ্ছা, ভিডি ইভি হ্যাভেল, এই ভদ্রলোক স্টুডিও ইংল্যান্ডের স্টুডিও পত্রিকাতে অবনীন্দ্রনাথ সম্পর্কে বা তার চিত্রকর্ম সম্পর্কে একটি প্রকাশনা প্রকাশ করেন। হ্যাঁ, একটি এটাকে কি বলে, আহ, একটা লিটারেচার ছোট আকারে স্টুডিও পত্রিকায় ইংল্যান্ডে প্রকাশ করার পর অবনীন্দ্রনাথের শিল্প দর্শন বা তার ছবির বিষয়বস্তু, ছবির ধারা বা শৈলী, এটা পূর্ণাঙ্গভাবে এই ইংল্যান্ডের স্টুডিও পত্রিকায় ইভি হ্যাভেল যখন প্রকাশ করলেন 1905-এর দশকে, তখন অবনীন্দ্রনাথ পুরো ইউরোপ জুড়ে খ্যাতি অর্জন করলো এবং এই আমাদের নব্যবঙ্গীয় ধারা, যেটা ঠাকুর পরিবার সৃষ্টি করেছিল চিত্রকর্মের ক্ষেত্রে, তো এই ধারাটি ইংল্যান্ডে বা ইউরোপে পরিচিতি লাভ করলো এবং পরপর কয়েকটি প্রদর্শনী হয়েছিল ইংল্যান্ডে এবং ইউরোপ জুড়ে। পরবর্তীতে কয়েকটি প্রদর্শনী ইউরোপ জুড়ে হয়েছিল। স্টুডিও পত্রিকায় তার একটি জার্নাল প্রকাশিত হওয়ার পরে ইউরোপ জুড়ে কয়েকটি প্রদর্শনী হয় এবং তিনি খ্যাতি অর্জন করেন। নব্যবঙ্গীয়, তিনি নব্যবঙ্গীয় শিল্পধারার প্রবর্তক। নব্যবঙ্গীয় শিল্পধারার প্রবর্তককে অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারতীয় আধুনিক শিল্পের জনক। আধুনিক শিল্পের জনক কাকে বলা হয়? ভারতীয় অবনীন্দ্রনাথকে। নব্যবঙ্গীয় শিল্পধারার প্রবর্তক হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর।
ঠিক আছে, এগুলো তার সব থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং নৈমিত্তিক আকারে আসার সম্ভাবনা সব থেকে বেশি।